আমরা দেখব কমান্ড। প্রথমে আমরা দেখব কমান্ড লাইন আর্গুমেন্ট। গতদিন আমরা আলোচনা করছিলাম যে একটা ক্লাসের ভিতরে যে মেইন মেথড থাকে, সেই মেইন মেথডের স্ট্রাকচারটা হচ্ছে এরকম: পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, মেথডটার নাম মেইন, এবং এখানে যে একটা প্যারামিটার ইউজ করা হয়, এই প্যারামিটারটা হচ্ছে স্ট্রিং টাইপের একটা অ্যারে, নাম যাই হোক না কেন। তো এই স্ট্রিং টাইপের যে অ্যারেটা এখানে মেইন মেথডের মধ্যে ব্যবহার করা হয়, প্যারামিটারটা, এটাকে আমরা মূলত বলি হচ্ছে কমান্ড লাইন আর্গুমেন্ট। মানে হচ্ছে যে যখন আমরা একটা ক্লাসকে রান করি তখন তো তার মেইন মেথড রান করে, অর্থাৎ মেইন মেথড থেকে ফার্স্ট এক্সিকিউশন পয়েন্টটা শুরু হয়। তো মেইন মেথডকে যখন আমরা রান করব তখন এই মেইন মেথডের মধ্যে যদি আমি কোনো ভ্যালু পাস করাতে চাই তখন আমরা এই কমান্ড লাইন আর্গুমেন্টটা ব্যবহার করব। কমান্ড লাইন আর্গুমেন্টের মাধ্যমে এই ভ্যালুটা পাস করব। তো এটা একটা স্ট্রিং টাইপের অ্যারে। সুতরাং আমরা যদি এখানে বলি যে args 0, তার মানে হচ্ছে 0 পজিশনে যে ভ্যালুটা আমরা পাঠাবো সেই ভ্যালুটাকে আমরা রিড করতে পারবো এইভাবে, args 0। এরপরে args 1 এই পজিশনের ভ্যালুটাকে রিড করতে পারবো। এখন কমান্ড প্রম্পটে যখন আমরা এই প্রোগ্রামটা রান করব তখন আগের দিন আমরা রান করছিলাম এইভাবে যে কম্পাইল করছিলাম জাভা সি, তারপরে ক্লাসের নাম টেস্ট কমান্ড ডট জাভা। এরপরে যখন আমরা রান করব তখন এখানে লিখব জাভা টেস্ট কমান্ড। এর সাথে আমরা একটা একটা করে স্পেস দিয়ে অ্যাকচুয়ালি যত খুশি তত ভ্যালু পাস করাতে পারবো। এই ভ্যালুগুলো যখন আমি এখানে পাস করাবো তখন এই ভ্যালুগুলো রিসিভ করবে হচ্ছে এই কমান্ড লাইন আর্গুমেন্টের এই প্যারামিটারটা args। তো args যেহেতু একটা অ্যারে, সুতরাং সে এখানে args এর কোনো নির্দিষ্ট লেন্থ নাই এবং এ যত খুশি তত আর্গুমেন্টকে রিসিভ করতে পারবে। তো যখন আমি বলবো args 0, তার মানে প্রথম মানটা 100। এরপরে যখন বলবো args 1 তখন দ্বিতীয় মানটা। এখন এইখানে যেহেতু আমি ফিক্স করে দিছি 0 আর 1 দিয়ে, সুতরাং আমি এখানে দুইটাই মান পাঠাতে পারবো। কিন্তু যদি পরবর্তীতে আমি আবার এটাকে আবার লুপ দিয়ে হ্যান্ডেল করি তাহলে যে কোনো সংখ্যক মান পাঠাতে পারবো। তো প্রথমে আমরা দেখব যে একটা নির্দিষ্ট সংখ্যক, যেমন 2টা, এটা হচ্ছে 0 পজিশনের মান, এটা 1 পজিশনের মান, এই ভ্যালুটা আমরা কিভাবে পাস করব। তো ভ্যালুটা এইভাবে আমরা কম্পাইল করার পরে এইভাবে পাস করাবো, অর্থাৎ এখানে আমাদের আগের এক্সাম্পলের থেকে অ্যাডিশনাল অ্যাড হচ্ছে যে আমরা এখন কমান্ড লাইন আর্গুমেন্টের ভ্যালুটা পাস করাচ্ছি। এখন এই 0 পজিশনের ভ্যালুটা এই রিসিভ করলো, 1 পজিশনের ভ্যালুটা এই আর্গুমেন্ট রিসিভ করলো, আর্গুমেন্ট 1। এখন এটা যেহেতু একটা ইন্টিজার মান, সেই কারণে এই জাভার এই প্যারামিটারটা কিন্তু স্ট্রিং টাইপের। কিন্তু এই স্ট্রিং টাইপের প্যারামিটারটাকে যেহেতু আমরা নাম্বার পাঠাচ্ছি, সুতরাং নাম্বারে কাস্ট করে নিতে হবে বা পরিবর্তন করে নিতে হবে। সেজন্য আমরা এখানে লিখব হচ্ছে একটা মেথড ব্যবহার করব, মেথডটার নাম হচ্ছে পারসিন্ট। কিন্তু এই পারসিন্ট যে মেথডটা যেটা আমরা জাভাস্ক্রিপ্টে ব্যবহার করি, অলমোস্ট এটা সেরকমই, কিন্তু এটার পার্থক্য হচ্ছে যে পারসিন্ট মেথডটা একটা ক্লাসের মধ্যে আছে, সুতরাং আমাকে কি করতে হবে, ওই যেই ক্লাসের মেথড এটা, সেই ক্লাসটার সাহায্য নিতে হবে। তো সাহায্য নিতে গেলে আমরা দুইভাবে এটা সাহায্য নিতে পারি। একটা হচ্ছে যে এই টেস্ট কমান্ড, এটা হচ্ছে আমার নিজস্ব ক্লাস। এই নিজস্ব ক্লাসের মধ্যে আমি যদি অন্য কোনো মেথড ব্যবহার করি যেই মেথডটা আমার ক্লাসের মধ্যে নাই, দ্যাট মিনস এই যে পারসিন মেথডটা, এই মেথডটা কিন্তু আমি আমার ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করিনি, এটা একটা বিল্ট ইন মেথড। কিন্তু যেহেতু আমাকে এই পারসিন মেথডটা ব্যবহার করতে হবে, সুতরাং এই
এই মেথডটা যেই ক্লাসের মধ্যে আছে আমাকে সেই ক্লাসের হেল্প নিতে হবে। হেল্প নেওয়া মানে হচ্ছে যে সেই ক্লাসটার আমাদেরকে অবজেক্ট তৈরি করতে হবে। এখন এখানে আমরা এই ক্লাসটার নাম হচ্ছে ইন্টিজার। এখন এখানে এটা এই যে মেথডটা কল করার আগে আমরা আসলে এই মেথডের আগে আমাদেরকে অবজেক্ট দিয়ে কল করতে হবে। ইন্টিজার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে এবং সেই অবজেক্টটার মাধ্যমে আমাদেরকে পার্সিন্ট মেথডটাকে কল করতে হবে, যেহেতু এখানে সব কিছুই অবজেক্ট ওরিয়েন্টেড। তো কিন্তু এইখানে দেখা যাচ্ছে যে আমরা ইন্টিজার ক্লাসটা এটা ইন্টিজার যে ক্লাস এটা আমরা বুঝবো যে ইন্টিজারের আইটা বড় হাতের, সুতরাং এটা যে একটা ক্লাসের নাম এটা আমাদেরকে বুঝতে হবে। এটা একটা ক্লাসের নাম। হ্যাঁ, তো বাই ডিফল্ট জাভার যে ক্লাসগুলো আছে সেগুলোরও ক্লাসের নামের আদ্যাক্ষর বড় হাতের আছে। তো এইখানে দেখা যাচ্ছে যে আমরা আসলে এখানে অবজেক্ট ডট মেথড এইভাবে কল না করে এখানে কল করা হয়েছে ক্লাস ডট মেথড। দ্যাট ইজ ক্লাস ডট মেথড, কিন্তু জেনারেলি এটা হওয়া উচিত ছিল অবজেক্ট ডট মেথড। এই জেনারেলি কি স্যার এর ক্ষেত্রে জাভার ক্ষেত্রে নাকি জাভাস্ক্রিপ্টে? জাভার ক্ষেত্রে আর কথা অবজেক্ট ডট মেথড, দ্যাট মিন্স ইন্টিজার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করার কথা ছিল আগে। ইন্টিজার ক্লাসের যদি আমরা একটা অবজেক্ট তৈরি করতাম তাহলে লিখতাম ইন্টিজার ইন্ট ইজ ইকুয়াল টু নিউ ইন্টিজার, এভাবে একটা অবজেক্ট তৈরি করতাম যেভাবে আমরা জাভাস্ক্রিপ্টে অবজেক্ট তৈরি করে আসছি। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমরা অবজেক্ট তৈরি না করে এটাকে ক্লাস ডট মেথড দিয়ে লিখছি। তো এটার মাহাত্ম্যটা হলো যে আমরা পরবর্তীতে শিখব, সেটা হচ্ছে যে যদি কোনো মেথডের আগে স্ট্যাটিক এই নন অ্যাক্সেস মডিফায়ারটা ব্যবহার করা হয়, তাহলে ওই যেই মেথডগুলো এরকম স্ট্যাটিক সেই সমস্ত মেথডগুলোকে কল করার সময় আর অবজেক্ট প্রয়োজন হয় না। তখন সেই সমস্ত মেথডগুলোকে আমরা কল করব হচ্ছে এই ফরম্যাটে ক্লাস ডট মেথড। তখন আর আমরা ওই মেথডগুলোর কোনো অবজেক্ট তৈরি করব না, ঠিক আছে? তাহলে এই মেথডটা যে স্ট্যাটিক সেটা আমাকে আগে জানতে হবে। তো এটা আমরা ইউজ করতে করতে জানবো বিল্ট ইন কোন মেথডগুলো আসলে স্ট্যাটিক। তো পার্সিন মেথডটা হচ্ছে একটা স্ট্যাটিক মেথড, আবার মেন মেথডও কিন্তু স্ট্যাটিক, যে কারণে আমরা মেন মেথডকে অবজেক্ট তৈরি করা ছাড়াই একটা ক্লাস কল করতে পারি, ঠিক আছে? তো পার্সিন মেথডটা হচ্ছে একটা স্ট্যাটিক মেথড, এই কারণে আমরা এটাকে ক্লাস ডট মেথড এইভাবে কল করছি। কিন্তু জাভাস্ক্রিপ্টে আমরা এরকম কিন্তু এর আগে কোনো এরকম ক্লাস বা আদার্স কোনো অবজেক্টের ইনিশিয়ালাইজ করার প্রয়োজন পড়েনি, আমরা সরাসরি পার্সেন্ট লিখছি। কিন্তু জাভাতে আমাদেরকে অবশ্যই এটা আইদার অবজেক্ট ডট মেথড অথবা ক্লাস ডট মেথড এভাবে এটাকে কল করতে হবে। তাহলে আমরা এটাকে কল করলাম হচ্ছে ক্লাস ডট মেথড এইভাবে, ঠিক আছে? ইন্টিজার ডট পার্সিন্ট। এরপরে আমরা দিয়ে দিলাম হচ্ছে যে এই কাকে সে পার্সিন্ট করবে, অর্থাৎ এই 100 যেটাকে আসলে সে প্রথমে স্ট্রিং হিসেবে রিসিভ করছিল, এই স্ট্রিং মানটাকে এখন সে পার্সিন্টে কনভার্ট করে দিবে এবং ঠিক একইভাবে পরবর্তী মানটাকেও ইন্টিজারে কনভার্ট করে দিবে। এই ইন্টিজারে যদি আমরা কনভার্ট না করি তাহলে আমরা এটার মধ্যে যোগ বিয়োগ করতে পারবো কিন্তু এটা কনক্যাট হয়ে যাবে, কিন্তু নিউমেরিক যোগ হবে না, ঠিক আছে? তাহলে আমরা এটা দেখি যে কিভাবে আমরা এটাকে এখন রান করব। তাহলে এই ক্লাসটা আমাদের আছে হচ্ছে এই ফোল্ডারের মধ্যে, সুতরাং এই ডিরেক্টরিটা আমরা চেঞ্জ করে নেব প্রথমে। এরপরে এই ক্লাসটার নাম হচ্ছে টেস্ট কমান্ড ডট জাভা। তাহলে টেস্ট কমান্ড ডট জাভা এটা যদি কম্পাইল হয়ে গিয়ে থাকে তাহলে এরকম আসলো, যেখানে আমরা দেখলাম যে টেস্ট কমান্ড ডট ক্লাস ফাইল তৈরি হলো। এখন আমরা এটাকে যখন রান করব তখন লিখব জাভা টেস্ট কমান্ড। এটুকু দিয়ে আমরা নর্মালি রান করতে পারি,
কিন্তু আমরা এখন এখানে কমান্ড লাইনের মাধ্যমে প্যারামিটার পাস করছি। আমি 50 এবং 60 এই দুইটা মান পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে এন্টার করলাম। প্রোগ্রাম দেখাচ্ছে টোটাল ইজ 110। প্রোগ্রামটা ছিল এরকম, যে প্রোগ্রাম এখন কি করছে, এই লাইনটা system.out.println টোটাল ইজ এইটুকুকে আমরা কনক্যাট করে দিচ্ছি জাভাস্ক্রিপ্টের মতোই, তার সাথে আমরা যোগ করছি এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মানটা এখানে কনক্যাট হয়ে যাচ্ছে। এবং এইখানে আমরা প্রতিবার এর পরের বার যখন রান করব, এখানে যদি আবার এরকম আলাদা মান চেঞ্জ করি তাহলে টোটাল মানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে এই যে মেইন মেথডের মধ্যে যে কমান্ড লাইন প্যারামিটার থাকে, এই কমান্ড লাইন প্যারামিটারের মধ্যে কিভাবে কমান্ড লাইন আর্গুমেন্ট পাস করতে হয় এবং সেই মানটা দিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি। এখন আমরা দেখব যে এটা তো আমরা দুইটা মান পাঠালাম, এখন আমি এখানে আসলে কত সংখ্যক মান পাঠাবো এর কোনো সংখ্যা বা রেঞ্জ রাখতে চাচ্ছি না। তখন আমরা কি করব, এখানে একটা ফর লুপ লিখব। ফর জাভাতে ফর লুপ লেখার জন্য আমাদেরকে এখানে আমাদেরকে টাইপ বলতে হবে ইন্টিজার i = 0। আমরা আগে শুধু লিখছিলাম i = 0, অর্থাৎ ভার ব্যবহার করছিলাম বা করছিলাম না। এখানে আমাদের টাইপটা বলতে হবে। এখন এখানে বললাম i লেস দেন, আমি এখানে বলবো যে আর্কস, এই যে আর্কস নামক যে অ্যারেটা আছে ডট লেন্থ, আর্কস ডট লেন্থ, তারপরে আমি বললাম i++। এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে এসে বললাম যে ভেরিয়েবলগুলো আমরা নিব, সেই ভেরিয়েবলগুলোকে প্রথমে আমরা কি করব, এখানে এখন আমরা একটা সাম নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ইন্টিজার সাম = 0 ইনিশিয়ালাইজ করলাম। এরপরে আমরা এখানে বলে দিব যে সাম ক্লাস = এই ইন্টিজার ডট পারসেন্ট, এটুকু আমরা লিখব, পুরাটাই লিখব, কিন্তু এইখানে আমরা দিয়ে দিব হচ্ছে i। দ্যাট মিনস এটা এই ফর লুপটা চলতে থাকবে এবং এটা সামের মধ্যে যোগ হতে থাকবে, এবং এটা তখন আমাদের দরকার নাই। এবং এইখানে তখন আমরা ফাইনালি প্রিন্ট দিয়ে দিব হচ্ছে সাম। তাহলে এখানে এখন আমি এই আর্কসের ভিতরে যত সংখ্যক খুশি লেন্থের ভ্যালু পাস করাইতে পারবো এবং সেই মানগুলো এখানে সামের সাথে প্লাস প্লাস হতে থাকবে, যোগ হতে থাকবে। ফাইনালি আমি এই ফর লুপটা যখন শেষ হয়ে যাবে তখন আমি সামের মানটা প্রিন্ট দিব টোটালি যাবে। তাহলে এইটা করতে গেলে আমাদেরকে নতুন করে আবার কম্পাইল করতে হবে। তাহলে নতুন করে কম্পাইল করলাম, সেভ করা করে নতুন করে কম্পাইল করলাম। এখন আমি এখানে আরও কিছু মান দিলাম, 4, 6, 7, অনেকগুলো মান দিলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি টোটাল ইজ 177, অর্থাৎ সবগুলোর যোগফল দেখাচ্ছে 50, 50, 160, 160 আর 70, 77। তাহলে এখানে আমি যত খুশি সংখ্যক আর্গুমেন্ট পাস করাতে পারছি একটা ফর লুপের মাধ্যমে। নেটবিন দিয়ে দেখছি, আপনাদের দেখতে হবে এমন কোনো কথা না, আমি জাস্ট ব্যাপারটা বোঝানোর জন্য। এই যে ইন্টিজার ক্লাস, ওই সেম কমান্ড লাইন আর্গুমেন্ট, এটা এখানে জাস্ট এটা যদি আমরা ইন্টিজারে কনভার্ট করতে চাই তাহলে লিখতেছি ইন্টিজার ডট পারসেন্ট। এখন এই যে পারসেন্ট মেথডটা যে স্ট্যাটিক, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে পারসেন্ট মেথডটা ডিক্লেয়ার করা আছে, পাবলিক স্ট্যাটিক ইন্টিজার পারসেন্ট, এই মেথড ডিক্লেয়ার করা আছে। আমরা এখান থেকে কন্ট্রোল ক্লিক করে এই পারসেন্ট মেথডটার মধ্যে যেতে পারবো। এখানে লেখা আছে এই যে ইন্টিজার ডট জাভা, এগুলো হচ্ছে বিল্ট ইন ক্লাস। এখানে লেখা আছে পাবলিক স্ট্যাটিক ইন্ট, এটা রিটার্ন টাইপ কি ইন্টিজার পারসেন্ট, তার মানে এ স্ট্রিংকে রিসিভ করে এবং রিটার্ন করে ভ্যালু হচ্ছে ইন্টিজার, ঠিক আছে। এবং এটা কি টাইপের, স্ট্যাটিক, সেই কারণে আমরা এখানে কি লিখলাম ক্লাস ডট মেথড, ঠিক আছে। এখন এখানে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে এই যে ইন্টিজার
ইন্টিজার ক্লাসটা, এখন আমরা যেখানে আমাদের তৈরি করা ফাইলটাকে যেই ফোল্ডারের মধ্যে রাখলাম, ঠিক আছে, যেমন মনে করেন আমরা এই যে এই ফোল্ডারের মধ্যে রাখলাম, এই ডিরেক্টরির মধ্যে রাখলাম, এবং আমি যখন ঢুকলাম তখন এই ডিরেক্টরির মধ্যে আছি। তো যখন আমরা যেই ডিরেক্টরি থেকে এটাকে কম্পাইল করব, ক্লাস ফাইলটা যদি ওই ডিরেক্টরির মধ্যে থাকে, আমার কথার মানে হচ্ছে এই যে এই ক্লাস ফাইলটা সরাসরি এখানে আছে, আর আমি চেঞ্জ ডিরেক্টরি করে এই ডিরেক্টরির মধ্যে আছে, তাহলে এই যেই ডিরেক্টরির ভিতরে এই ফাইলটা আছে এই ডিরেক্টরিটাকে বলা হচ্ছে ডিফল্ট ডিরেক্টরি। ডিফল্ট যদি এই যে ক্লাস প্র্যাকটিস, এই ক্লাস প্র্যাকটিসের ভিতরে যদি আবার আরেকটা ফোল্ডারের মধ্যে থাকে, তাহলে যদি ফাইলটা থাকে এবং আমি যদি কম্পাইল করি এইখান থেকে, তখন আমাকে হিসাব করতে হবে অন্যরকমভাবে, ঠিক আছে? সেটা কীরকমভাবে ওটা আমরা পরে আসব। তাহলে যেটা বোঝাতে যাচ্ছিলাম যে এই যে টেস্ট কমান্ড ক্লাসটা, আমি এই ডিরেক্টরির ভিতরে আসি এবং আমি এখানে বসেই এটাকে কম্পাইল করছি, তাহলে আমি যেখানে আসি এখান থেকে আমি অন্য ক্লাসের কোনো মেথড, দ্যাট মিনস পার্সিন্ট একটা মেথড যেটা ইন্টিজার ক্লাসের মধ্যে আছে, এই ক্লাসের একটা মেথডকে আমি ব্যবহার করতে চাচ্ছি। ব্যবহার করার পূর্ব শর্ত হচ্ছে যে এই ক্লাসটা কি আমার এখানে আছে কি না। এখন দেখা যাচ্ছে যে ইন্টিজার ক্লাসটা তো আমার এখানে নাই, তাহলে এই ইন্টিজার ক্লাসটা আসলে কোথায় আছে? তো ইন্টিজার ক্লাসটা জাভার ডিফল্ট বিভিন্ন জাভার তৈরি করা যে সমস্ত বিল্ট ইন প্যাকেজ আছে সেই সমস্ত বিল্ট ইন প্যাকেজের মধ্যে থাকতে পারে। তো জাভার বিল্ট ইন প্যাকেজের মধ্যে আবার এরকম একটা ডিফল্ট ডিরেক্টরি আছে যেটা জাভা, অর্থাৎ জাভার ভিতরে এরকম একটা ডিফল্ট ডিরেক্টরি আছে, সেই ডিফল্ট ডিরেক্টরিটার নাম হচ্ছে জাভা। তার ভিতরে আছে ল্যাং মানে ল্যাঙ্গুয়েজের আড্ডা। তাহলে জাভার ভিতরে ল্যাং নামক জাভা ফোল্ডার, তার ভিতরে ল্যাং নামক একটা ফোল্ডার আছে। এই জাভার ল্যাং নামক ফোল্ডারটা হচ্ছে জাভার ডিফল্ট ডিরেক্টরি। ওকে, এখন এই যেই ক্লাসটা আমি ব্যবহার করতে চাচ্ছি, যেই ক্লাসের যে মেথড ব্যবহার করতে চাচ্ছি, এই মেথডটা ব্যবহার করতে গেলে আমাকে এই ক্লাসটাকে ব্যবহার করতে হবে। এখন এই ক্লাসটা যদি জাভার ডিফল্ট ডিরেক্টরির মধ্যে থাকে, তাহলে আমাদের আর এখানে কোনো কিছু প্রয়োজন নাই লেখার। কিন্তু যদি এটা ডিফল্ট ডিরেক্টরির মধ্যে না থাকে, তাহলে কোন ডিরেক্টরির মধ্যে আছে সেই পাথটা আবার এখানে আমাকে বলে দিতে হবে একটা স্টেটমেন্টের মাধ্যমে। সেই স্টেটমেন্টটাকে বলা হয় ইম্পোর্ট স্টেটমেন্ট। আমরা পরবর্তীতে দেখব যে এরকম আমাদের ইম্পোর্ট স্টেটমেন্ট দরকার হবে। এখন এই যে ইন্টিজার ক্লাসটা যে জাভার ডিফল্ট ডিরেক্টরির মধ্যে আছে, সেটা আমরা কিভাবে বুঝবো? এই যে ইন্টিজার ক্লাসের ভিতরে যাই, এই ক্লাসের একদম শুরুতে গেলে আমরা দেখব যে এখানে একটা প্যাকেজ ডিক্লারেশন আছে। প্যাকেজের মধ্যে বলা হচ্ছে কোন প্যাকেজের মধ্যে আছে? java.lang প্যাকেজের মধ্যে আছে। অর্থাৎ এখানে ডিরেক্টরিগুলো বলতে আমরা মিন করব হচ্ছে জাভাতে প্যাকেজ। দ্যাট মিনস জাভা হচ্ছে একটা ফোল্ডার, তার ভিতরে ল্যাং হচ্ছে একটা ফোল্ডার, কিন্তু সেটাকে আমরা এখানে আইডেন্টিফাই করব হচ্ছে এইভাবে, প্যাকেজ ডিক্লারেশন। প্যাকেজ জাভাতে এটাকে আমরা বলবো প্যাকেজ ডিক্লারেশন। এখন আমাদের মনে রাখতে হবে যে যখন আমি কোনো ক্লাস ডিক্লেয়ার করব, সেই ক্লাসটা যদি, যেমন আমাদের টেস্ট কমান্ড ক্লাসটা, এই টেস্ট কমান্ড ক্লাসটা এই যে আমি বললাম যে আমাদের হিসাব অনুযায়ী এইটা আমাদের ডিফল্ট ডিরেক্টরি। তো ডিফল্ট ডিরেক্টরির ভিতরেই যদি টেস্ট কমান্ড ক্লাসটা থাকে, তাহলে আমার এইখানে কোনো প্যাকেজ ডিক্লারেশন লাগবে না। কিন্তু যদি মনে করেন এর ভিতরে একটা ক্লাস আছে, ধরেন এর ভিতরে নামক একটা ক্লাস আছে, তাহলে আমি এই ক্লাসটা দেখাই। এই ক্লাসের ভিতরে ঢুকলে দেখা যাবে যে আচ্ছা এখানে নাই, এখান থেকে বোঝাই। যেমন মনে করেন এটাই মনে করেন কমান্ড লাইন, এই কমান্ড লাইনটা আমার একটা প্যাকেজের মধ্যে আছে test_14। তার মানে যদি এই কমান্ড লাইন ক্লাসটা ডিফল্ট ফোল্ডারের মধ্যে না থাকে, অন্য কোনো ফোল্ডারের মধ্যে থাকে,
তখন সেই ফোল্ডারের নামটা প্যাকেজ ডিক্লারেশন হিসেবে ওই ক্লাসের শুরুতে থাকতে হবে, মাস্ট। তাহলে একটা ক্লাসের বেসিক স্ট্রাকচারের মধ্যে প্যাকেজ ডিক্লারেশন হচ্ছে প্রথম নন কমেন্ট লাইন হিসেবে থাকবে। অর্থাৎ ক্লাস ডিক্লারেশন করার আগে, মানে এই যে নন কমেন্ট বলতে আমি এইখানে এই প্যাকেজ ডিক্লারেশনের আগে আর অন্য কোনো লাইন থাকবে না, থাকলে সেটা কমেন্টযুক্ত লাইন থাকতে পারে, কিন্তু কোনো নন কমেন্ট লাইন প্যাকেজ ডিক্লারেশনের আগে থাকতে পারবে না। আরও পরিষ্কার ভাষায় বলতে গেলে প্যাকেজ ডিক্লারেশন শুড বি দ্য ভেরি ফার্স্ট লাইন অফ এ ক্লাস, জাভা ক্লাস। প্যাকেজ ডিক্লারেশনের প্রথম লাইনটাই হবে হচ্ছে প্যাকেজ ডিক্লারেশন। এই প্যাকেজ ডিক্লারেশনটা দরকার হবে না যদি ওই ক্লাসটা ডিফল্ট ডিরেক্টরির মধ্যে থাকে, কিন্তু অন্য কোনো ফোল্ডারে থাকলে ওই ফোল্ডারটাই ওর ডিরেক্টরি, তখন ওই ডিরেক্টরিটা ওইভাবে লিখতে হবে। এখন একটা ফোল্ডারের ভিতরে যদি আরেকটা ফোল্ডারের মধ্যে থাকে তখন আমরা লিখবো এই ফোল্ডার ডট ওই ফোল্ডার। দ্যাট মিনস যেটা এখানে লেখা হয়েছে প্যাকেজ জাভা ডট ল্যাং, এটার মানে হচ্ছে জাভা হচ্ছে একটা ডিরেক্টরি, তার ভিতরে ল্যাং হচ্ছে একটা ডিরেক্টরি, এই ল্যাং নামক ডিরেক্টরিটাই হচ্ছে জাভার ডিফল্ট ডিরেক্টরি। এখন এই ডিরেক্টরি বা প্যাকেজ এটা আমরা কেন বুঝলাম, এটা এই কারণে যে আসলে এই যে ইন্টিজার ক্লাসটা যখন আমি ব্যবহার করব, এই ইন্টিজার ক্লাসটা যদি জাভার এরকম ল্যাং বা ডিফল্ট ডিরেক্টরির মধ্যে থাকে তাহলে ওই ক্লাসটাকে আমার আর ইম্পোর্ট করতে হবে না, যেহেতু সে ডিফল্টের মধ্যে আছে। কিন্তু যদি আমি এমন কোনো মেথড বা মেথড ব্যবহার করি যেটা হয়তো অন্য কোনো ডিরেক্টরির মধ্যে আছে ল্যাং ব্যতীত, তখন আমাকে অবশ্যই একটা ইম্পোর্ট স্টেটমেন্ট লিখতে হবে। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে ইম্পোর্ট স্টেটমেন্টটা হবে হচ্ছে প্যাকেজ স্টেটমেন্ট এবং ক্লাস স্টেটমেন্টের মাঝামাঝি পর্যায়ে, অর্থাৎ প্যাকেজ এবং ক্লাসের মাঝামাঝি জায়গায় আমাকে ইম্পোর্টের কাজটা করতে হবে। যেমন এখানে একটা আমরা উদাহরণ দিই, এখানে আমরা একটা স্ক্যানার ক্লাস ব্যবহার করছি। স্ক্যানার ক্লাসের কাজ হচ্ছে যে সিস্টেম থেকে ডাটা নিতে পারে। আমরা এখানে দেখলাম হচ্ছে এই মেন মেথডের মধ্যে কমান্ড লাইন আর্গুমেন্টের মাধ্যমে যখন ভ্যালু পাস করালাম তখন আমরা এইভাবে রান করলাম। এখন আমরা দেখব যে না, এটা কমান্ড লাইন আর্গুমেন্ট দিয়ে পাস করাবো না, এটা আমরা সিস্টেম থেকে নিব, ইউজার এটা ইনপুট করবে তারপরে আমরা এটা নিব। তো এইটা ব্যবহার করার জন্য আমরা স্ক্যানার ক্লাসটা ব্যবহার করব। এই স্ক্যানার ক্লাসটা আবার হচ্ছে জাভার এই প্যাকেজের মধ্যে আছে, জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। দ্যাট মিনস জাভা হচ্ছে একটা প্যাকেজ, ইউটিল হচ্ছে একটা প্যাকেজ। এখন এখানে মনে রাখতে হবে যে জাভা ছোট হাতের লেখা, ইউটিল ছোট হাতের লেখা, এই জন্য এরা হচ্ছে প্যাকেজ বা ফোল্ডার। আর ইউটিল প্যাকেজের ভিতরে স্ক্যানার নামক একটা ক্লাস আছে। এটা যে ক্লাস সেটা আমরা বুঝলাম, এটা বড় হাতের স্টার্টিং দিয়ে দেখে আমরা বুঝলাম এটা হচ্ছে ক্লাস। তার মানে এটা হচ্ছে ফোল্ডার, এটা হচ্ছে ফোল্ডার, তার ভিতরে স্ক্যানার ডট জাভা নামক একটা ক্লাস আছে। তো স্ক্যানার ক্লাসটা যেহেতু ল্যাং প্যাকেজের মধ্যে নাই, ডিফল্ট প্যাকেজের মধ্যে নাই, সেজন্য এই স্ক্যানার ক্লাসটাকে ব্যবহার করতে গেলে আমাদেরকে এটাকে ইম্পোর্ট করে নিতে হবে। আর এই টেস্ট স্ক্যানার ক্লাসটা যেহেতু আমার এই ডিফল্ট প্যাকেজের মধ্যেই আছে, ডিফল্ট প্যাকেজ আমরা এই জন্য এটাকে বলছি যে আমি এটা যেখান থেকে কম্পাইল করছি সেই ডিরেক্টরির ভিতরে সরাসরি এটা আছে, সেজন্য এটাই আমার জন্য ডিফল্ট প্যাকেজ। সেই কারণে আমাদের এখানে আর কোনো প্যাকেজ স্টেটমেন্ট, ইম্পোর্ট স্টেটমেন্টের শুরুতে প্যাকেজ স্টেটমেন্ট দরকার হলো না। কিন্তু যদি এটা অন্য কোনো ডিরেক্টরির মধ্যে থাকতো তাহলে অবশ্যই একটা প্যাকেজ স্টেটমেন্ট থাকতো। তাহলে সামারি দাঁড়াচ্ছে এটা, এই কথাগুলো সামারি হচ্ছে এটা যে একটা ক্লাস লিখতে গেলে সবার শুরুতে থাকবে হচ্ছে প্যাকেজ ডিক্লারেশন। এই প্যাকেজ ডিক্লারেশনটা ওই ক্লাসটা যদি ডিফল্ট ডিরেক্টরির মধ্যে থাকে তাহলে লাগবে না, আর যদি সে অন্য ডিরেক্টরির মধ্যে থাকে তাহলে প্যাকেজ ডিক্লারেশন মাস্ট লাগবে। আর প্যাকেজ ডিক্লারেশন যদি ডিক্লেয়ার করতে হয় তাহলে সেই লাইনটাই হবে জাভার ওই ক্লাসের ফার্স্ট নন কমেন্ট লাইন। এর আগে আর অন্য কোনো লাইন, নন কমেন্ট যুক্ত কোনো লাইন থাকতে পারবে না। মানে এখানে আমার একটা কমেন্ট, আমি একটা কমেন্ট করে রাখলাম, এটা পসিবল, আমি একটা কমেন্ট করে রাখলাম, এটা সমস্যা নাই। কিন্তু নন কমেন্ট যুক্ত কোনো লাইন এই প্যাকেজের আগে থাকতে পারবে না। এরপরে আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে যদি যেই ক্লাসটা বা যেই ক্লাসের মেথডকে আমরা ব্যবহার করতে চাই সেই ক্লাসটা যদি জাভার ল্যাং প্যাকেজের মধ্যে না থাকে
তাহলে সেই ক্লাসটাকে আমাদের কি করে নিতে হবে, ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট স্টেটমেন্টটা থাকবে হচ্ছে প্যাকেজ এবং ক্লাস ডিক্লারেশনের মাঝামাঝি জায়গায়, ঠিক আছে, মাঝামাঝি জায়গায় ইম্পোর্ট স্টেটমেন্ট থাকবে। যেমন আমি একটা এরকম ইম্পোর্ট আছে এরকম একটা এক্সাম্পল দেখাই। যেমন এখানে মনে করেন যে প্যাকেজ ডিক্লারেশন আছে, প্যাকেজ ডিক্লারেশনের আগে একটা কমেন্ট লাইন আছে, সুতরাং কমেন্ট থাকতে পারে। তারপরে প্যাকেজ এবং ক্লাস ডিক্লারেশনের মাঝখানে থাকবে হচ্ছে ইম্পোর্ট স্টেটমেন্ট। তাহলে ইম্পোর্ট java.util.scanner, এখানে আমরা স্ক্যানারটাকে ব্যবহার করছি। এখন এই স্ক্যানার যেহেতু আমার ডিফল্ট প্যাকেজের মধ্যে নাই, দ্যাট মিনস java.lang প্যাকেজের মধ্যে নাই, সেই কারণে এটাকে আমার ইম্পোর্ট করে নিতে হবে। এখন আমরা চলে আসি মূল আলোচনায়, সেটা হচ্ছে যে স্ক্যানার ক্লাসটাকে ব্যবহার করতে গেলে যে স্ক্যানার ক্লাসের যে মেথড আছে, যেমন স্ক্যানার ক্লাসটা কি করবে, প্রথমে আমি এটাকে দেখায় দেই যে এই স্ক্যানার ক্লাসটা ব্যবহার করে ওই সেম জিনিসটা আমরা কিভাবে করব। যেমন এইখানে আমরা কি করলাম, আগের কাজটাই করলাম, কিন্তু এইখানে আমাদের কাজের ধরনটা হবে অন্যরকম। দ্যাট মিনস আমরা এখানে এখন এই ক্লাসটাকে, এই যে টেস্ট স্ক্যানার ডট জাভা, এই ক্লাসটাকে প্রথমে আগে কম্পাইল করব। কম্পাইল করলাম, কম্পাইল করার পরে এটাকে এখন রান করব। এখন এখানে রান করার সময় এখানে আমরা কোনো কিছু দিই নাই, এখন দিই নাই, কিন্তু দেখা যাচ্ছে যে কার্সরটা এখানে বিপ করছে, কিছু চাচ্ছে। এই চাওয়াটাই হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। এখন এটাকে আমরা এইভাবে দিব 45, তারপরে আমরা দিলাম 60, তাহলে টোটাল দেখাচ্ছে 105। কিন্তু এটা আমরা কমান্ড লাইন আর্গুমেন্টের মাধ্যমে দিলাম না, এটা আমরা দিলাম হচ্ছে স্ক্যানার ক্লাসকে ব্যবহার করে। ইউজার যা দেবে তাই, ইউজার এখান থেকে ভ্যালুগুলো দিল। এখন এই যে স্ক্যানার যে দুইটাই মান নিচ্ছে, দুইটা মান কিভাবে নিচ্ছে, স্ক্যানার ক্লাসের একটা মেথড আছে নেক্সট ইন্ট। নেক্সট ইন্ট করলে সে ওই অটোমেটিক্যালি মানটাকে ইন্টিজারে কনভার্ট করে অটোমেটিক ইন্টিজার মানটাই নিবে, ইন্টিজার মানটাকে নিবে। কিন্তু এই যে মেথডটাকে যে আমরা কল করলাম, এই মেথডটা কল করার জন্য আমাদের স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হলো। এখানে নেক্সট ইন যে মেথডটা, এই মেথডটা কিন্তু আর স্ট্যাটিক না, স্ট্যাটিক না বিধায় এখানে আমাকে অবশ্যই আগে স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখে আসি যে এই যে স্ক্যানার ক্লাস, স্ক্যানার ক্লাসের ভিতরে স্ক্যানার ক্লাস যখন আমরা তৈরি করি, তখন স্ক্যানার ক্লাসের ভিতরে আবার একটা প্যারামিটার আমরা দিব, সেটা হচ্ছে সিস্টেম। সিস্টেম আবার একটা ক্লাস, এই যে যেটা আমরা সিস্টেম ডট আউট বলি, সিস্টেম ডট আউট যেরকম আছে, সিস্টেম ডট ইন এরকম আছে। তো এই যে সিস্টেম ডট ইন, এটা কি, কে বলতে পারবে এই যে এটার ভিতরে আসলে কোনটা? এখানে ইন কিন্তু কোনো মেথড না, তাহলে কি হতে পারে? মানে সিস্টেম ডট ইন এটা আসলে এই কোন ফর্মুলার মধ্যে পড়ে? তাহলে সিস্টেম হচ্ছে একটা ক্লাস, আর ইন যেহেতু এটা মেথড না, তাহলে এটা কি? তাহলে এটা একটা ভেরিয়েবল। এখন এই যে এই ভেরিয়েবলটা বা একটা ইন, একটা অবজেক্ট, এই ইন অবজেক্টটা স্ট্যাটিক বিধায় আমরা এখানে কি লিখলাম, ক্লাস ডট অবজেক্ট, ক্লাস ডট অবজেক্ট। তাই ইন এটা একটা, যে ইনটাকে আমরা দেখে আসি, এটা আমরা এখানে দেখতে পাবো কি লেখা আছে, পাবলিক স্ট্যাটিক ফাইনাল ইনপুট স্ট্রিম। এটা ইনপুট স্ট্রিমের একটা অবজেক্ট, অনেক ভিতরে ইনপুট স্ট্রিমের একটা অবজেক্ট। আমরা ক্লিক করলে যেখানে দেখতে পাচ্ছি পাবলিক ফাইনাল স্ট্যাটিক ইনপুট স্ট্রিম ইন, এটা মূলত আসলে হচ্ছে ইনপুট স্ট্রিম। আবার আর একটা ক্লাস আছে স্ট্রিম, একটা ক্লাস, এর একটা অবজেক্ট। এত ডিপে আমরা যাচ্ছি না, জাস্ট আমি বোঝানোর চেষ্টা করছি যে এটা ইন হচ্ছে আর একটা অবজেক্ট। এই ইনপুট স্ট্রিম ক্লাসের একটা আবার মেথড আছে, এই ইনপুট স্ট্রিম ক্লাসের মেথডের ইনপুট স্ট্রিম, তারপরে এইটা হচ্ছে আউটপুট স্ট্রিম। এই আউটপুট স্ট্রিম এর ভিতরে যেমন ইন আছে তেমনি এরকম আউটও আছে, এটা হচ্ছে প্রিন্ট স্ট্রিমের, ঠিক আছে। তো এই
ইনপুট স্ট্রিমের আবার আরেকটা মেথড আছে যার নাম হচ্ছে প্রিন্টএলএন। আমরা আসলে সিস্টেম মানে হচ্ছে ক্লাস ডট আউট মানে হচ্ছে আরেকটা অবজেক্ট, সেই অবজেক্টের আবার আরেকটা মেথড প্রিন্টএলএন, সেইটাকে কল করছি, কল করে একটা প্যারামিটার পাঠিয়ে দিচ্ছি। এই প্রিন্টএলএন কোথায় আছে? এই প্রিন্টএলএনে যে দেখেন প্রিন্ট স্ট্রিম, এই যে সিস্টেমের ভিতরে প্রিন্ট স্ট্রিম ক্লাসের একটা অবজেক্ট ছিল, এই যে প্রিন্ট স্ট্রিম, এই প্রিন্ট স্ট্রিমের অবজেক্টের নাম কি? আউট। এই প্রিন্ট স্ট্রিমের একটা মেথডের নাম হচ্ছে প্রিন্টএলএন। সেজন্য আমরা এখানে এইভাবে লিখতেছি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এটার মানে হচ্ছে ক্লাস ডট অবজেক্ট ডট মেথড। এই ক্লাসের একটা অবজেক্ট আউট, বেসিক্যালি আউটটা আবার সিস্টেম ক্লাসের অবজেক্ট না, আউটটা হচ্ছে আমার প্রিন্ট স্ট্রিম ক্লাসের একটা অবজেক্ট, তার ভিতরে একটা মেথড হচ্ছে প্রিন্টএলএন। এইভাবে আমরা এটাকে লিখছি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই প্রিন্ট স্ট্রিমকে ঘুরে যাওয়ার জন্য সিস্টেমকে কেন ব্যবহার করলাম? প্রিন্ট স্ট্রিমকে ডিরেক্ট ব্যবহার করতে পারতাম। তার কারণ হচ্ছে এই যে সিস্টেম ক্লাসকে আমরা ব্যবহার করছি, দেখেন সিস্টেম ক্লাসকে আমরা ইম্পোর্ট করছি না, তাহলে এটার মানে কি দাঁড়াতে পারে? যে সিস্টেম ক্লাসটা কোথায় আছে? এই ডিফল্ট প্যাকেজের মধ্যে আছে। তাহলে দেখেন আমরা দেখে আসি যে সিস্টেম ক্লাসটা কি ডিফল্ট প্যাকেজে আছে। এই যে দেখেন প্যাকেজের নাম জাভা ডট ল্যাং, তাহলে সিস্টেম ক্লাসটা জাভা ডট ল্যাং প্যাকেজের মধ্যে আছে, তার মানে ডিফল্ট প্যাকেজের মধ্যে আছে। তাহলে এটা যেহেতু বহুল ব্যবহৃত জিনিস, এটা বারবার আমার ইম্পোর্ট করার ইয়া থেকে মুক্তি পাওয়ার জন্য সিস্টেম ক্লাসের ভিতরে আবার আউট, দ্যাট মিনস প্রিন্ট স্ট্রিমের একটা অবজেক্ট তৈরি করা হয়েছে ফাইনাল। ফাইনালের কাজ আবার কি, এটা আবার পরে আসবো আমরা, কিন্তু এটা স্ট্যাটিক। যেহেতু এটা স্ট্যাটিক সেজন্য আমি লিখতেছি ক্লাস ডট অবজেক্ট। এখানে আমার কোনো সিস্টেম ক্লাসের মেথড তৈরি মানে অবজেক্ট তৈরি করতে হচ্ছে না, ঠিক আছে? আমরা লিখলাম ক্লাস ডট অবজেক্ট ডট মেথড, এভাবে লিখলাম। তাহলে সিস্টেম ক্লাসটা জাভা ডট ল্যাং এর মধ্যে আছে, সেই কারণে সিস্টেম ক্লাসকে আমার ইম্পোর্ট করতে হচ্ছে না। কিন্তু স্ক্যানার ক্লাসটা জাভা ডট ইউটিল ডট স্ক্যানার এর মধ্যে আছে, সেজন্য আমাকে এটা ইম্পোর্ট করতে হচ্ছে। এখন ইউটিল ক্লাসটা আমি জানি না কার মধ্যে আছে, ধরেন স্ক্যানার ক্লাসটা আমি জানি না কার মধ্যে আছে, তখন এই যে আইডি আমাকে কিভাবে হেল্প করবে? আইডির কাছে আমি এখানে গেলে, এই নোটিফিকেশনে গেলে সে আমাকে বলছে অ্যাড ইম্পোর্ট ফর জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, সে আমাকে দেখায় দিচ্ছে স্ক্যানার ক্লাসটা এই প্যাকেজের মধ্যে আছে, তুমি এটা ইম্পোর্ট করে নাও। এখন আমি এখানে ক্লিক করলাম, সে আমাকে এটা ইম্পোর্ট করে নিল। তাহলে এইটা হচ্ছে আইডি ব্যবহারের সুবিধা। মানে আইডি দিয়ে আমরা কেন দেখছি? কারণ হচ্ছে এই জিনিসের স্ট্রাকচারগুলোকে একটু বোঝার জন্য দেখছি, সুবিধার জন্য দেখছি। বাট মূলত আমাদেরকে কাজটা জেনে করতে হবে, কেন আমরা আসলে স্ক্যানার ক্লাসকে ব্যবহার করতে গেলে কেন আমরা এটাকে ইম্পোর্ট করব, বা এটা অ্যাকচুয়ালি কোথায় আছে, এটা আমাদেরকে জানতে হবে। তো মূল আলোচনায় আমরা এখন আসি যে স্ক্যানার ক্লাসটা এর ভিতরে যে মূল মেথডটা আছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মেথড আছে। যেমন নেক্সট লাইন একটা মেথড আছে, আমি প্রথমত এটাকে ব্লক করে রাখছি। যদি আমরা এটাকে স্ট্রিং হিসেবে ভ্যালুটা রিড করতে চাই তাহলে আমরা লিখবো হচ্ছে নেক্সট লাইন, আর যদি ভ্যালুটাকে আমরা ইন্টিজার হিসেবে রিড করতে চাই তাহলে আমরা লিখবো নেক্সট ইন্ট। এখন এই মেথডটা যেহেতু স্ট্যাটিক না, সুতরাং আমাকে এটাকে কল করতে হবে কিভাবে? অবজেক্ট ডট মেথড। এই অবজেক্টটা আমি কিভাবে এখানে তৈরি করে নিছি, এই যে স্ক্যানার এস ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার। এই নিউ স্ক্যানার আবার কি করে? এটা যে সিস্টেম থেকে ইনপুট নিবে, সেজন্য সিস্টেম ক্লাসের ভিতরে ইনপুট স্ট্রিম ক্লাসের একটা অবজেক্ট ইন, এইটা দেওয়ার কারণে আমরা বলে দিচ্ছি যে সিস্টেম থেকে সে ইনপুট নেওয়ার জন্য প্রস্তুত। এখন এই যে পরের যে দুইটা লাইন, আমি যখন এইখানে ইনপুট দিলাম, এখানে যখন ইনপুট দিলাম 45, তখন সে কি করলো? এই এস ডট নেক্সট ইন 45, সে দেখলো যে ইন্টিজার ভ্যালুটা কি আছে 45, সে এটাকে তখন রিসিভ করে এক্স এর মধ্যে রেখে দিল। পরের লাইনে চলে আসলো। পরের লাইনে এসে আমি আবার 60 দিলাম, তখন আবার এই লাইনটা কাজ করলো। এই লাইনটা কাজ করে সে আবার তখন এটা ওয়াই কে দিয়ে দিল, পরের লাইনে চলে আসলো। ফাইনালি আমরা এখানে বললাম যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন টোটাল ইজ এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে
এটা অটোমেটিক্যালি আসবে, কারণ প্রোগ্রাম তো এখান থেকে মেন মেথডে যখন ঢুকবে তখন সে প্রথমে স্ক্যানারের অবজেক্ট তৈরি করলো, এর পরের লাইনে কি নেক্সট ইন্ট মানেই সে একটা ইন্টিজারের জন্য ওয়েট করছে, নেক্সট ইন্ট ভ্যালুটা দিয়ে দিলাম, তাহলে এই লাইনের কাজ শেষ হয়ে গেল। এরপরে আবার সে আরেকটার জন্য ওয়েট করছে, সেই মানটা দিয়ে দিলাম, এর মধ্যে রেখে দিল। ফাইনালি এই দুইটা মানকে আমরা সাম করে আউটপুট দেখায় দিলাম। হ্যাঁ, এগুলো এক একটা স্টেটমেন্ট। তো একটা কাজ শেষ হয়ে গেলে সে পরের লাইনে আসবে জেনারেলি। এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আপনার কি ধরনের স্ট্রাকচার, এগুলো হচ্ছে তিন ধরনের প্রোগ্রামিং স্ট্রাকচার আছে। সিকোয়েন্স স্ট্রাকচার, এটা হচ্ছে সিকোয়েন্স, ধারাবাহিক কাজ করছে। হ্যাঁ, নেক্সট ইন্ট মানে হচ্ছে আমি একটা ভ্যালু নেওয়ার জন্য এই যে ওয়েট করলো সে। হ্যাঁ হ্যাঁ, এখন এই যে সিস্টেম ডট ইন মানে হচ্ছে এই যে ইউজার সিস্টেমে প্রিন্ট দিল, এই সিস্টেম থেকে ইনপুট স্ট্রিমের মাধ্যমে এই ভ্যালুটাকে সে ইন্টিজারে কনভার্ট করে এক্স এর কাছে দিয়ে দিল। স্যার এখানে নেক্সট ইন, এখানে যদি আমরা ফ্র্যাকশন দিতাম তাহলে কি ইন্টিজার মানটা নিয়ে নিত 45। হ্যাঁ, এখানে এখন এটার ভিতরে বিভিন্ন মেথড আছে, আমরা স্ক্যানারের ভিতরে গেলে দেখতে পাবো। স্ক্যানারের ভিতরে বিভিন্ন ধরনের মেথড আছে। এই যে স্ক্যানার ক্লাস, এগুলো বিল্ট ইন তৈরি করা ক্লাস, ঠিক আছে, বিল্ট ইন তৈরি করা। এর ভিতরে বিভিন্ন ধরনের মেথড আছে। স্ক্যানার দিয়ে কিভাবে আমরা বিভিন্ন ফ্লোটিং বা ডাবল মান নিব, এই ধরনের জিনিসগুলো এর ভিতরে আছে। এটা তো নেক্সট লাইন, যে নেক্সট লাইন এখানে। এখন এই যে এই ক্লাসের ভিতরে কি কি মেথড আছে খেয়াল করেন, এই যে স্ক্যানার ক্লাসের ভিতরে কি কি মেথড আছে এটা জানার জন্য আমরা জাস্ট এই যে লিখবো এই স্ক্যানারের অবজেক্ট ডট বললে সে আমাকে দেখায় দিবে, প্রোগ্রাম আমাকে দেখায় দিচ্ছে যে স্ক্যানার ক্লাসের ভিতরে কি কি মেথড আছে, কি কি মেথড আছে এবং কোন মেথডের কি কাজ। এই যে এটা সে আমাকে জাভা ডকুমেন্টেশন বলে হয় এটাকে, এই ডকুমেন্টেশনের মাধ্যমে সে দেখায় দিচ্ছে। এই যে আমি ক্লিক করছি, কোন মেথডের কি কাজ ডকুমেন্টেশন দিয়ে দেখায় দিচ্ছে। হ্যাশ নেক্সট ইন্ট, এরকমভাবে এই যে নেক্সট লং, ঠিক আছে, এই যে নেক্সট ডাবল। তো আমি যদি ডাবল মান নিতে চাই তাহলে হচ্ছে নেক্সট ডাবল, ঠিক আছে, দশমিক যুক্ত মান। ফ্লোটিং মান নিতে গেলে ফ্লোটিং মান। ফ্লোট এবং ডাবলের মধ্যে বেসিক্যালি পার্থক্য হচ্ছে রেঞ্জে, কত বড় ডাটা সেটার উপর ডিপেন্ড করছে। ফ্লোটের বাইরে চলে গেলে ওটা ডাবলের মধ্যে চলে যাবে, আবার ডাবলের বাইরে চলে গেলে ওটা লং এর মধ্যে চলে যাবে, ঠিক আছে। আর তার চেয়ে ছোট হচ্ছে ইন্ট, সবচেয়ে ছোট হচ্ছে ইন্ট। এছাড়াও আরো আছে। যদি এইখানে দেখেন যে যদি আমরা হচ্ছে স্ট্রিং মান নিতে চাই, যেমন এই প্রোগ্রামটা আমি এখানে স্ক্যানারের একটা অবজেক্ট তৈরি করছি, এই যে এখানে লেখা আছে আমার, এটাকে আমি ব্লক করে রাখছি নেক্সট লাইন। তো আমি এই প্রোগ্রামটা যদি রান করি তাহলে প্রোগ্রাম এখন এই ভ্যালুটাকে স্ট্রিং হিসেবে নেবে। এখন এইখানে আবার আমরা কি করছি, এখানে আবার 480 ক্যারেক্টার, এই যে ফর লুপ চালায় 480, মানে আমি এখানে এরকম করছি যে ধরেন বললাম ঢাকা লিখে এন্টার দিলাম, তাহলে সে ওই ঢাকাকে DHAKA অর্থাৎ 4@i ওই স্ট্রিং ডট 4@ পজিশন, এক একটা পজিশনের মানকে এক একটা স্ট্রিং করে প্রিন্ট দিল। এখানে যে 4@ কল করছি আমরা, এই 4৮টা কিন্তু এই স্ট্রিং থেকে কল করছি, স্ট্রিং ডট 4@। এটাও জাভাস্ক্রিপ্টে এরকম ছিল। জাভাস্ক্রিপ্টে দেখেন, জাভাস্ক্রিপ্টে যখন আমরা 4@কে কল করতাম তখনও কিন্তু এইভাবেই কল করতাম, স্ট্রিং ডট 4@। তাহলে দেখেন এখানে কিন্তু 4@কে কল করতে গেলে অবজেক্ট লাগছে, আবার ওইখানে দেখা যাচ্ছে পার্সিন কল করতে গেলে অবজেক্ট লাগছে না, মানে ভেজাল জিনিস। কিন্তু এখানে সবই কিন্তু অবজেক্টের আওতায়, ঠিক আছে। এখানে পার্সিনকে কল করতে গেলে আমরা কল করছি হচ্ছে ইন্টিজার ক্লাসের মাধ্যমে, এবং এইটা কেন কল করছি, এটাকে অবজেক্ট দিয়ে কেন কল করছি না, কারণ পার্সিন মেথডটা হচ্ছে স্ট্যাটিক। তে একটা ভেরিয়েবল স্ট্যাটিক হতে পারে, একটা মেথড স্ট্যাটিক হতে পারে। আমরা দেখলাম যে একটা অবজেক্টও স্ট্যাটিক হতে পারে, যেমন ইন আউট এগুলো হচ্ছে স্ট্যাটিক। আবার পার্সিন্ট একটা মেথড, এরা হচ্ছে স্ট্যাটিক। তাহলে একটা অবজেক্ট স্ট্যাটিক হতে পারে,
একটা মেথড স্ট্যাটিক হতে পারে, একটা ভেরিয়েবল স্ট্যাটিক হতে পারে। ইন আউট তো স্যার ভেরিয়েবল, ভেরিয়েবল তো অবশ্যই, একই সাথে ওটা অবজেক্টও। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা দেখে নিলাম যে কিভাবে প্রথমটা আমরা দেখলাম কিভাবে কমান্ড লাইন আর্গুমেন্টের মাধ্যমে ভ্যালু নেওয়া যায়। সেকেন্ডলি আমরা দেখলাম কিভাবে স্ক্যানার ক্লাসের মাধ্যমে স্ক্যানার এই ইউটিল মানে হচ্ছে ইউটিলিটি প্যাকেজ, অর্থাৎ জাভার যে সমস্ত ইউটিলিটি কাজগুলো আছে সেগুলো সব ইউটিল প্যাকেজের মধ্যে আছে। এই প্যাকেজের মধ্যে যত ক্লাসগুলো আছে সবগুলো এরকম বিভিন্ন ধরনের ইউটিলিটি হেল্পের কাজে ব্যবহার করা হয়। তো স্ক্যানার হচ্ছে এরকম একটা ক্লাস, যে ক্লাসটাকে ব্যবহার করে আমরা সিস্টেম থেকে ইনপুট স্ট্রিমের মাধ্যমে ভ্যালুটা ইনপুট নিব এবং সিস্টেম ক্লাসকে ব্যবহার করে আউটপুট বা প্রিন্ট রাইটারের অবজেক্ট আউটপুটকে ব্যবহার করে আমরা এটাকে প্রিন্ট দিব। জাভাস্ক্রিপ্টে আমরা প্রাইম নাম্বার বের করার জন্য যে সিম্পল কাজটা করছিলাম, যে প্রথমে আমরা এই যে একটা ফর লুপ চালায় এলস করে এখানে যে মূল লজিকটা ছিল সেই মূল লজিকটাকে এখানে সেম রেখে এইখানে আমরা কি করছিলাম পার্সেন্ট এবং প্রম্পটের মাধ্যমে ভ্যালুটা রিসিভ করা হয়েছে। তো এখন আসলে আমরা এই জাভার মধ্যে দেখব যে জাভাতে দেখব যে এটা কিভাবে আমরা অন্য আরেকটা মানে এখন আমরা দেখাবো। প্রথমে কি দেখলাম যে কমান্ড লাইনের মাধ্যমে কিভাবে ভ্যালু নেওয়া যায়, এটাও একটা অপশন যে আমি কমান্ড লাইনের মাধ্যমে ভ্যালু নিতে পারি। আবার আমরা চাইলে স্ক্যানার ক্লাসকে ব্যবহার করে স্ক্যানারের নেক্সট ইন্ট বা নেক্সট ডাবল, নেক্সট ফ্লোট আর নেক্সট লাইন হচ্ছে স্ট্রিং হিসেবে নিতে গেলে, তো এইভাবে আমরা স্ক্যানার ক্লাসটাকে ব্যবহার করতে পারি। এখন আমরা এই যে প্রাইম যে ইয়াটা ছিল আমাদের মূল ইয়ার লজিকটা ছিল, সেই মূল লজিকটা এখানে সব ঠিক আছে, শুধু ভারগুলো হয়ে গেছে ইন্টিজার। ঠিক আছে, এখন আমাদের প্রাইমের মূল ইয়া ছিল যে প্রথমে আগে আমরা নাম্বারটা প্রথমে আমরা কোথা থেকে নিব, একটা প্রম্পটের মাধ্যমে নিব। এখানে তো আমরা কোর জাভার ভিতরে এরকম প্রম্পট বলে কিছু পাচ্ছি না, আমরা এটাকে আইদার কমান্ড লাইনের মাধ্যমে নিতে পারি অথবা স্ক্যানার দিয়ে নিতে পারি, অথবা এখানে আরও একটা অপশন দেখব, সেটা হচ্ছে আমরা বাফার রিডার ক্লাসকে ব্যবহার করতে পারি। বাফার রিডার আমরা আসলে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে বাফার রিডার দিয়েও কিভাবে কাজটা করা যায়। আমরা চাইলে এটা আবার স্ক্যানার দিয়েও নিতে পারতাম, আবার আমরা কমান্ড লাইন দিয়েও নিতে পারতাম, কি দিয়ে নিতে পারতাম, যেমন কমান্ড লাইন দিয়ে নিতে গেলে আমাদেরকে কোনো কিছু ইম্পোর্ট করতে হয় না, স্ক্যানার দিয়ে নিতে গেলে আমাদেরকে স্ক্যানারকে ইম্পোর্ট করতে হয়। এখন আমরা দেখব যে বাফার রিডারকে ইম্পোর্ট করতে গেলে ব্যবহার করতে গেলে এটা আবার আছে java.io প্যাকেজের মধ্যে। এখন এইখানে আমরা ইম্পোর্টের আবার আরেকটা স্টাইল লিখছি, সেটা হচ্ছে java.io, মানে জাভা হচ্ছে একটা ফোল্ডার, তার ভিতরে আইও মানে হচ্ছে ইনপুট আউটপুট, অর্থাৎ রিড এবং রাইট সংক্রান্ত যেই ক্লাসগুলো তৈরি করা আছে সেগুলো আইও প্যাকেজের মধ্যে আছে, ইনপুট আউটপুট। এরপরে আমরা এখানে লিখলাম স্টার, এটার মানে হচ্ছে এর আগে যখন আমরা লিখছিলাম java.util.scanner তখন জাভা হচ্ছে প্যাকেজ, ইউটিল হচ্ছে তার ভিতরে আরেকটা প্যাকেজ, স্ক্যানার হচ্ছে তার ভিতরে ক্লাস। আর এখানে আমি লিখলাম জাভা একটা প্যাকেজ, আইও একটা প্যাকেজ, ডট স্টার মানে হচ্ছে ওই প্যাকেজের ভিতরে যাবতীয় যত ক্লাস আছে সবগুলোকে আমি একবারে ইম্পোর্ট করে নিলাম। তাহলে এদেরকে আর আমার বারবার বলার দরকার নাই যে এর ভিতরে এই ক্লাস, এর ভিতরে এই ক্লাস, অর্থাৎ আমার এখানে মনে করেন যে এই আইও প্যাকেজের ভিতরে আমার আরও হয়তো এই যে এখানে এর ভিতরে বাফার রিডার আছে, ইনপুট স্ট্রিম রিডার আছে, অনেকগুলো ক্লাস আছে, আমি বারবার না লিখে একবারে বলতে চাচ্ছি, তখন আমরা বলবো java.io.star। স্টার দিলে ওই আইও প্যাকেজের ভিতরে যত ক্লাস আছে শুধুমাত্র ক্লাসগুলো, আইওর ভিতরে যদি আরো অন্য কোনো প্যাকেজ থাকে তাহলে কিন্তু সেগুলো আসবে না, শুধু আইওর ভিতরে যে আরো যে ক্লাসগুলো আছে মানে কমপ্লিট যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোকে একসাথে ইম্পোর্ট করার জন্য একবারে আমরা লিখলাম। কিভাবে এটা কাজ করে এখন আমরা এটা এখানে দেখি, যে এখানে আমরা কি করলাম, বাফার রিডারের একটা অবজেক্ট তৈরি করলাম যার নাম বিআর। এখন এর মধ্যে আমরা লিখলাম একটা অবজেক্ট তৈরি করতে গেলে লিখতে হয় কি নিউ বাফার রিডার। তো অ্যাকচুয়ালি একটা অবজেক্ট তৈরি করার সময় আমরা যে জিনিসটা লিখি, যেমন স্ক্যানার এস ইজ ইকুয়াল টু নিউ স্ক্যানার। এখন এই যে নিউ স্ক্যানার, খেয়াল করে দেখেন যে স্ক্যানারের মধ্যে এরকম অনেকগুলা
মানে অনেক টাইপ অফ অপশন আছে, যে আমি একটা প্যারামিটার, তারপরে এখানে একটা প্যারামিটারের মধ্যে ফাইলের সোর্স, আবার ইনপুট স্ট্রিমের সোর্স, এরকম বিভিন্ন ধরনের অপশন আছে, এই ভ্যালুগুলোকে আমরা দিতে পারি। এখন এই জিনিসগুলো আর একটু কমপ্লেক্সিটি আছে, পরবর্তীতে গেলে আমরা বুঝতে পারবো। যে যখন আমরা একটা ক্লাস তৈরি করি, তখন ধরেন আমি স্ক্যানার ক্লাসটার মধ্যে যাই, তখন এই স্ক্যানার ক্লাসের ওই যে আমি বলছিলাম যে একদিন আলোচনা করছিলাম যে একটা ক্লাসের নাম যেই নাম, সেই নামে যদি কোনো একটা মেথড থেকে থাকে, তাহলে ওই মেথডটাকে বলে কি, একই ক্লাসে যে ক্লাসের নাম স্ক্যানার। এখন এই যে ক্লাস স্ক্যানার ক্লাসের ভিতরে যদি আর একটা মেথড থেকে থাকে, যে মেথডের নামও স্ক্যানার, তখন সেটাকে বলে হচ্ছে ওই ক্লাসের কনস্ট্রাক্টর। যেমন দেখেন স্ক্যানার, এর নাম হচ্ছে স্ক্যানার, ঠিক আছে। এরকম আরেকটা আছে স্ক্যানার, আরেকটা আছে স্ক্যানার, আরেকটা আছে স্ক্যানার, এরকম আবার অনেক স্ক্যানার আছে। তো এরকম অনেক স্ক্যানার থাকার বিষয়টাকে কি বলে, ওটা আমরা পরে দেখব। আমরা ধরে নিই একটাই স্ক্যানারের ভিতরে একটাই স্ক্যানার আছে। তো ওটার মানে হচ্ছে যে আমরা আসলে ওই ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করছি। তো কনস্ট্রাক্টর ইভেন একটা মেথড। তো আমরা জানি যে মেথডকে কল করা মানে হচ্ছে যদি মেথডের মধ্যে যেই প্যারামিটার থাকে, সেই প্যারামিটার অনুযায়ী আমাদেরকে সেই টাইপের বা সেই ভ্যালু বা সেই সংখ্যক ভ্যালুকে পাস করাতে হয়। তার মানে এই যে নিউ স্ক্যানার যখন আমরা বলছি, তার মানে এর মধ্যে আমরা আসলে এই নিউ স্ক্যানারের ভিতরে দেখেন এই যে ইনপুট স্ট্রিম, আমরা এই যে আসলে ইনপুট স্ট্রিমের একটা অবজেক্টকে পাঠাচ্ছি এখানে, ঠিক আছে। ইনপুট স্ট্রিমের অবজেক্ট আমরা ধরে নিই যে এই স্ক্যানারের ভিতরে এই একটাই কনস্ট্রাক্টর আছে। তাহলে ওই কনস্ট্রাক্টরের ভিতরে কি আছে, এরকম একটা ইনপুট স্ট্রিমের একটা অবজেক্টকে পাস করাতে হবে। এটা দেখেন লেখা আছে ইনপুট স্ট্রিম সোর্স। তাহলে যেহেতু আমরা স্ক্যানার মানে হচ্ছে ওই ক্লাসের একটা মেথডকে কল করছি, এটা একটা স্পেশাল টাইপ অফ মেথড, যেটাকে আমরা বলছি কনস্ট্রাক্টর সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা পরে আসব। তো এই স্পেশাল টাইপ অফ মেথডকে আমরা যখন একটা অবজেক্ট তৈরি করি, তখন ওই অবজেক্টটা কি করে, ওই ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করে। কনস্ট্রাক্টর একটা স্পেশাল টাইপ অফ মেথড। তো ওই কনস্ট্রাক্টরকে যখন আমরা কল করব, তখন ওই কনস্ট্রাক্টরের যদি কোনো প্যারামিটার থাকে, তাহলে কি করতে হবে, ওই প্যারামিটারের অনুযায়ী আমাকে ভ্যালু পাস করাতে হবে। ওকে, তো এখন আমরা দেখব যে এই যে বাফার রিডারের অবজেক্ট আমরা তৈরি করলাম, বাফার রিডার br = নিউ বাফার রিডার। এই নিউ বাফার রিডারের মধ্যে আবার বাফার রিডারের মধ্যে আবার কি করে, সে আবার হচ্ছে রিডারের একটা অবজেক্ট দিতে পারে, রিডার। সেজন্য আমরা এখানে আবার বললাম এর মধ্যে আবার আমরা একটা অবজেক্ট দিলাম নিউ ইনপুট স্ট্রিম রিডার। নিউ ইনপুট স্ট্রিম রিডার, এই নিউ ইনপুট স্ট্রিম রিডার আবার আরেকটা ইনপুট স্ট্রিমের অবজেক্টকে নেয়, তার ভিতরে আমরা দিলাম হচ্ছে system.in, যেটা আমরা এইখানে তৈরি। স্ক্যানারের ক্ষেত্রে একটু সহজ, স্ক্যানারের ক্ষেত্রে স্ক্যানার নিউ স্ক্যানার system.in, কিন্তু বাফার রিডারের অবজেক্ট তৈরি করতে গেলে এর ভিতরে আমাকে আবার ইনপুট স্ট্রিমের রিডারের ইয়ার মধ্যে আবার আমাকে system.in, এইভাবে অবজেক্টটাকে ক্রিয়েট করতে হয়। তো এটা আসলে কি, সিস্টেম থেকে সে প্রথমে ভ্যালুটাকে নিয়ে এটাকে ইনপুট স্ট্রিমে কনভার্ট করলো, ইনপুট স্ট্রিমটা আবার এটা বাফার রিডারে কনভার্ট করলো। এখন এই জিনিসগুলো পরিষ্কার, এই কেন নিয়ে কি করলো, এই জিনিসগুলো আরো সামনে গেলে পরিষ্কার হবে। এটা এখনই বললে এটা হজম হবে না, ঠিক আছে। তো এখন আমরা বাফার রিডারের অবজেক্ট তৈরি করলাম। বাফার রিডারের মেথডের নাম হচ্ছে রিড লাইন, এবং এই যে বাফার রিডারের যে রিড লাইন মেথড, এই রিড লাইন মেথডটা স্ট্যাটিক না, যার কারণে আমরা বাফার রিডারের অবজেক্ট তৈরি করতে হলো। সেজন্য আমরা লিখলাম অবজেক্ট ডট মেথড রিড লাইন। এই রিড লাইন আবার স্ট্রিং আকারে ভ্যালুটা রিড করে, সেই কারণে এটাকে আমাদের আবার কি করতে হবে, ইন্টিজারে কনভার্ট করে দিতে হবে। জাস্ট ভ্যালুটা নেওয়াটাই এখানে মুখ্য বিষয়। আদার্স যে লজিক, সেটা হচ্ছে আমাদের এই জাভাস্ক্রিপ্টে যে লজিকটা ছিল সেটাই, দ্যাট মিনস প্রাইম নাম্বার বের করার জন্য যা করা হয়েছে ওই সেম লজিকটাই এখানে, শুধু আমরা ভারের জায়গায় ইন্টিজার লাগাই দিয়ে কাজটা করছি। যেমন এখানে এই যে দেখেন ফর var i = 2 i less than a, আমি এখানে বললাম ফর ইন্টিজার i = 2 i less than equal a, তারপরে if i = a
এই যেখানে লেখা আছে ইফ আই ইকুয়াল এ, যদি হয় তাহলে এটা নট প্রাইম, এটা প্রাইম নাম্বার। আর এলস হলে এটাকে 2 দিয়ে ভাগ করে মডুলাস চেক করে দেখছি আমরা, যে বিভিন্ন নাম্বার দিয়ে মডুলাস চেক করে দেখছি যে এটা কি 0 সমান কিনা। যদি হয় তাহলে এটা ব্রেক। দ্যাট মিনস এই লজিকটা হচ্ছে সেম, বাট এই যে নাম্বারটা, অর্থাৎ যেই নাম্বারটা আমি ইনপুট দিব ওই নাম্বারটা প্রাইম কি প্রাইম না এটা বলবে, সেটার জন্য আমরা এখানে কি করলাম, বাফার ডিডারকে ব্যবহার করলাম। যদিও এখানে বাফার ডিডার ব্যবহার করাটা ইম্পর্টেন্ট না, করা যায় সেটা আমরা দেখলাম। কারণ এই কাজগুলো আমরা দেখলাম যে আইদার আমি এই যে মেন মেথডের এই স্ট্রিং আর্গস আছে, দ্যাট মিনস কমান্ড লাইন আর্গুমেন্ট দিয়েও নিতে পারতাম, অথবা এখানে স্ক্যানারটা ব্যবহার করা সহজ, আমি স্ক্যানার দিয়েও নিতে পারতাম। বাট এটাও একটা অপশন, সেটা দেখানোর জন্য এটা দেখানো হলো যে আমরা কিভাবে। তাহলে বাফার ডিডারের মেথডের নাম হচ্ছে রিড লাইন, আর স্ক্যানারের মেথডের বিভিন্ন মেথড আছে। ইন্টিজার রিড করার জন্য নেক্সট ইন্ট, ডাবল রিড করার জন্য নেক্সট ডাবল, ফ্লোট রিড করার জন্য নেক্সট ফ্লোট, আর যদি আমরা স্ট্রিং রিড করতে চাই তাহলে নেক্সট লাইন। এখানের সাথে একটু মিল আছে যে নেক্সট লাইন আর রিড লাইন, তো এগুলো সবই হচ্ছে বিল্ট ইন। এখন এই যে বাফার ডিডার ক্লাস, তারপরে ইনপুট স্ট্রিম ক্লাস, এই ক্লাসগুলো আমাদের এই প্যাকেজের মধ্যে ছিল না, যার কারণে এটাকে আমরা java.io প্যাকেজ থেকে নিয়ে আসলাম ইম্পোর্ট করে। পরবর্তী কাজগুলো সেম, ঠিক আছে না? আমরা তো কমান্ড লাইন দিয়ে অলরেডি দেখলাম, স্ক্যানার দিয়ে অলরেডি দেখলাম, এখন আমরা এই প্রাইমটা দেখবো যেটা বাফার ডিডার দিয়ে রিড করে। সেটা আপনারা দেখতে পারেন, সমস্যা নেই। আমরা এখন এখানে এই যে আমাদের যে ক্লাসটা আছে প্রাইম, যেখানে আমাদের প্রাইম আছে ক্লাস, এখন আমরা এই ক্লাসটাকে কম্পাইল করি। আচ্ছা, একবার আমি দেখাইছিলাম, এই জন্য এটা কম্পাইল করা আছে, আমি এটাকে আবার মুছে দিচ্ছি। এখন আমরা লিখব হচ্ছে জাভাc prime.java, এরপরে কম্পাইল হলো। এখন আমি এটাকে রান করব, জাভা প্রাইম। শুধুমাত্র কমান্ড লাইন আর্গুমেন্টের ক্ষেত্রেই আমরা এখানে অতিরিক্ত হিসেবে আর্গুমেন্ট পাঠাবো, এছাড়া স্ক্যানার বা রিড লাইনের জন্য এটা আমরা পাঠাবো না। তো দিলাম, দেওয়ার পরে এই যে এখন ওয়েট করছে, ভ্যালু চাচ্ছে। আমরা এখন দিলাম 77, সে বলতেছে 77 ইজ নট এ প্রাইম নাম্বার। সিস্টেম থেকে নিচ্ছে, সিস্টেম থেকেই তো নিচ্ছে, সিস্টেম ইনপুট স্ট্রিমের অবজেক্ট system.in, এই যে এখানে system.in, এখান থেকে সে নিচ্ছে। একইভাবে সে কাজ করছে, কিন্তু এর অবজেক্ট তৈরি করার সিস্টেমটা ভিন্ন, আর স্ক্যানারের অবজেক্ট তৈরি করার সিস্টেমটা একটু ভিন্ন, কিন্তু সিস্টেম ইন থেকেই নিচ্ছে সে। এটা আগে আনার জন্য আমরা এত কাহিনী করলাম, ঠিক আছে? তাহলে তিনটাই আমরা দেখে নিলাম। আমাদের আজকের ফার্স্ট পার্টের আলোচ্য বিষয় ছিল এটাই, যে আমরা প্রথমে কমান্ড লাইন দিয়ে ভ্যালু নেওয়া শিখলাম, তারপরে আমরা স্ক্যানার দিয়ে ভ্যালু নেওয়া শিখলাম, এবং বাফার ডিডার দিয়ে ভ্যালু নেওয়া শিখলাম।